হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব গিগ ইকোনমি অথবা গিগ ওয়ার্কার নিয়ে। আপনাকে যদি বলা হয় আপনি যখন বাড়ির বাইরে বেরোন কিংবা আপনি যদি কোনো জায়গায় যেয়ে থাকেন, কাজের জন্য হতে পারে বা ঘুরতে হতে পারে। সবচেয়ে বেশি কোন প্রফেশনের লোককে আপনি মার্কেটে দেখতে পান? অনেকের মতে হবে এই প্রফেশন, ওই প্রফেশন। বাট আমি যদি বলি আপনি সবচেয়ে বেশি একটা প্রফেশনের লোক দেখতে পান সেটা হচ্ছে ডেলিভারি বয়। তো সুতরাং ভারতবর্ষে এত পরিমাণ ডেলিভারি বয় বৃদ্ধির কারণ কি? অর্থাৎ ভারতের যে ইকোনমি রয়েছে সেটা কি শুধুমাত্র যে ডেলিভারি বয়ের ইকোনমি রয়েছে সেদিকে পদার্পণ করছে? এটা কিভাবে সূচনা হয়েছে? এদেরকে কি বলা হয়? সব বিষয় নিয়ে আজকে আলোচনা করব। দেখুন, ইকোনমিকে যদি আপনি ভাগ করতে চান, ইকোনমিকে ৩ ভাগে ভাগ করা যায়। ক্যাপিটালিস্ট ইকোনমি, সোশ্যালিস্ট ইকোনমি, মিক্সড ইকোনমি। যখন গোটা বিশ্বে ২য় বিশ্বযুদ্ধ শেষ হয়, ২য় বিশ্বযুদ্ধ শেষে হওয়ার পরে ২ টো দল জয়ী হয়। ওকে? সে দুটো দলের মধ্যে থেকেও যখন বিভক্ত হয় সেক্ষেত্রে দেখা যায় এক পক্ষ হয়ে যায় আমেরিকার ফেভারে, এক পক্ষ হয়ে যায় রাশিয়ার ফেভারে। আমেরিকার ফেভারে যারা ছিল তাদেরকে ক্যাপিটালিস্ট ইকোনমির বিচার বা ক্যাপিটালিস্ট বিচারধারার লোক বা লোকজন বা দেশ বলা যেতে পারে। অন্য পক্ষ যে ছিল, যারা রাশিয়াকে সাপোর্ট করছিল, তারা বেসিক্যালি সোশ্যালিস্ট ইকোনমিকে নিজের ইকোনমি হিসেবে ধরে নেয়। পরবর্তীকালে যখন ভারত স্বাধীনতা লাভ করে, বেসিক্যালি স্বাধীনতা লাভ করে, সেক্ষেত্রে আমরা দেখতে পাই ভারতকে অফার দেওয়া হয়। ভারত ক্যাপিটালিস্ট বিচারধারায় যাবে নাকি সোশ্যালিস্ট বিচারধারায় যাবে? ভারত বলে তারা কোনটাতেই যাবে না। ভারত একটা নতুন ইকোনমি নিয়ে আসবে যেটাকে মিক্সড ইকোনমি বলা হয়। যেখানে ক্যাপিটালিস্ট বিচারধারা কিছুটা থাকবে, সোশ্যালিস্ট বিচারধারা কিছুটা থাকবে। এবার যদি আমি বলি ক্যাপিটালিস্ট বিচারধারা কিরকম? দেখুন, ক্যাপিটালিস্ট বিচারধারা এরকম যে যেখানে ইকোনমির যে ফ্লোটা হবে সেটা বেসিক্যালি কন্ট্রোল করবে প্রাইভেট সেক্টরগুলো। অর্থাৎ সরকার তুলনামূলকভাবে কম সেখানে হস্তক্ষেপ করবে সেখানকার ইকোনমির ওপর। এর জন্য যদি দেখতে পারেন আপনারা ভালো করে যে আমেরিকায় যেসব বড়, বড় কোম্পানিগুলো তৈরি হয়েছে, সব বড়, বড় কোম্পানিগুলোতে কিন্তু প্রাইভেট সেক্টরের আন্ডারে। অ্যাপেল হোক, ফেসবুক, অ্যামাজন বিভিন্ন কোম্পানি রয়েছে। অপরপক্ষে যদি রাশিয়াতে দেখতে চান, রাশিয়ায় দেখতে পাবেন যে এমন কোনো বড় কোম্পানির নাম আপনি জানেন না যারা হচ্ছে বেসিক্যালি প্রাইভেট সেক্টরে রয়েছে। অর্থাৎ সোশ্যালিস্ট ইকোনমিতে আমরা সবসময় লক্ষ্য করে থাকি যে সোশ্যালিস্ট ইকোনমি পুরোপুরিটাই কিন্তু সরকারের কন্ট্রোলে চলে। পরবর্তীকালে যখন শীতযুদ্ধ শেষ হয় এবং রাশিয়া বিভিন্ন ভাগে ভাগ হয়ে যায়, তারপরে আমরা দেখতে পারি যে আমেরিকা কিন্তু গোটা বিশ্বের মধ্যে প্রভাব বিস্তার করতে থাকে। সুতরাং আমেরিকার যে ইকোনমি রয়েছে, ক্যাপিটালিস্ট ইকোনমি, সেটা গোটা বিশ্বের লোকজন কিংবা গোটা বিশ্বে যে দেশগুলি রয়েছে তারা সেগুলো কিন্তু গ্রহণ করা শুরু করে দেয়। সেখান থেকেই শুরু হয় ভারতের মধ্যে সেই বিচারধারাটাকে ধীরে, ধীরে একসেপ্ট করা। আমরা আমেরিকার ইকোনমিতে যদি দেখতে পাই সেখানে কিন্তু আমাদের দেশের মতো মান্থলি হিসাবে বেতন হয় না। সেখানে দেখা যায় যে কোনো একটা ব্যক্তি সে একটা নির্দিষ্ট কাজ জানে, সেই কাজটা সে করে দিবে। এত ঘন্টার মধ্যে করে দিবে, এত ঘন্টা সেই কাজটা করবে, তার জন্য তাকে এত ডলার দেওয়া হবে। অর্থাৎ সেখানে কিন্তু মান্থলি হিসাবে পেমেন্ট করা হয় না। সেখানে পেমেন্ট করা হয় আওয়ার হিসাবে। আপনি ৫ ঘন্টা কাজ করেছেন, সেই ৫ ঘন্টারই টাকা দেওয়া হবে। অথবা আমার কাছে একটা কাজ রয়েছে সেটা আমি কাউকে দিয়ে করাবো। সেটা করাতে হয়তো ২ ঘন্টা সময় লাগবে। সেই ২ ঘন্টারই আমি তাকে পেমেন্ট করব। হতে পারে সে ২ ঘন্টার কাজটাকে ৩ ঘন্টা করুক কিংবা ৪ ঘন্টা করুক, তাতে আমার কোনো আসে যায় না। শুধুমাত্র আমি ২ ঘন্টারই পেমেন্ট করব। একেই বলা হয় গিগ ইকোনমি। আর এই গিগ ইকোনমির আন্ডারে যেসব লোকজন কাজ করে থাকে বা যেসব এমপ্লয়ি গুলা কাজ করে থাকে তাদেরকে বলা হয় গিগ ওয়ার্কার। অর্থাৎ এখানে শুধুমাত্র কন্টেক্সচুয়াল বেসিসে কিন্তু কাজ হবে। বর্তমানে ভারতের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন অফিস থেকে শুরু করে প্রত্যেক জায়গাতে শুধুমাত্র কিন্তু গিগ ওয়ার্কারেরই দরকার পড়ছে। সেখানে কেউ পার্মানেন্টলি কিন্তু কাউকে নিয়োগ করছে না। ওকে? পার্মানেন্টলি নিয়োগ করলে একটা সমস্যা দেখা যায়, সেটা হচ্ছে যখন আমি কাউকে পার্মানেন্ট নিয়োগ করব তাকে কিন্তু আমাকে বেতন দিতে হবে মান্থলি বেসিসে। ওকে? তারপরে তাকে বেসিক্যালি যখন সে বুড়ো হয়ে যাবে, যখন রিটায়ারমেন্ট হবে তখন তাকে কিন্তু আমাকে মান্থলি করে কিন্তু কি দিতে হবে? পেনশন দিতে হবে। সুতরাং ধীরে, ধীরে কিন্তু আমাদের বিচারধারা, যেটা সোশ্যালিস্ট বিচারধারা ছিল, যে সরকার শুধুমাত্র মানুষের কথা ভাববে, জনগণের কথা ভাববে, সেখান থেকে সরকার সরে গিয়ে পুরোটাই কিন্তু প্রাইভেট সেক্টরের হাতে দিয়ে দিচ্ছে। বর্তমানে ভারতেও কিন্তু এই ইকোনমিটার প্রচলন কিন্তু খুব বেড়েছে। এই ইকোনমিটার যে যদি হিস্টোরি জানতে হয় সেক্ষেত্রে বলা যায় বেসিক্যালি এই ইকোনমিটা শুরু হয়েছিল আমেরিকাতে মিউজিশিয়ানদের জন্য। আমেরিকাতে যে বিভিন্ন বার রয়েছে কিংবা বিভিন্ন হোটেল রয়েছে সেখানে প্রতি সন্ধ্যাবেলা কি দেখা যেত যে একজন ব্যক্তি আসতো, সে গান করত। হোটেলের সাথে কিংবা রেস্টুরেন্টের সাথে তার কিন্তু কন্ট্যাক্ট ছিল। যে প্রতিদিন তাকে ২ ঘন্টা গান করতে হবে, গান বাজনা করতে হবে, তার জন্য তাকে পে করা হবে। এদেরকে সর্বপ্রথম কিন্তু গিগ ওয়ার্কার বলা হতো। পরবর্তীকালে দেখা যায় যে পরবর্তীকালে যখন ইকোনমি আরো ব্লাস্ট হয় সেক্ষেত্রে দেখা যায় সেটা বিভিন্ন সেক্টরের দিকে চলে যায়। ভারতে যদি গিগ ইকোনমি বা গিগ ওয়ার্কারের দিকে আমরা লক্ষ্য করে থাকি, ভারতে এই ব্যবস্থাটা কিন্তু প্রচুর পরিমাণে বাড়ছে। ভারতে যদি বড়, বড় যদি ইউনিকর্নকে আমরা দেখে থাকি, বেশিরভাগই কিন্তু গিগ ইকোনমির দ্বারা কিন্তু প্রচলিত। সেখানে আমরা জোমাটোকে বলতে পারি, সুইগি বলতে পারি, ইনস্টামার্ট বলতে পারি, ব্লিঙ্কিট বলতে পারি, জেপ্টো বলতে পারি। এছাড়া আমরা দেখতে পাই যে অ্যামাজন, ফ্লিপকার্ট,
আরো যে রয়েছে মেসো-টেসো যারা রয়েছে। ওকে? এইসব যে ওয়ার্কার গুলো রয়েছে এই মানে কোম্পানির আন্ডারে যেসব ওয়ার্কার গুলো কাজ করে থাকে তাদেরকে গিগ ওয়ার্কার বলা হয়। এখানে বেসিক্যালি ওয়ার্কারের সাথে কিন্তু কোম্পানির কোনো রিলেশন থাকে না। ভাবুন আপনি জোমাটোতে খাওয়া কোনো অর্ডার দিলেন। সেক্ষেত্রে আপনি অর্ডার দিয়েছেন, আমি ধরে রাখুন একজন গিগ ওয়ার্কার যে পৌঁছে দিবে। আমার মোবাইলের মধ্যে নোটিফিকেশন আসবে। আমি কি করব বেসিক্যালি সেই নোটিফিকেশন অনুযায়ী লোকেশন অনুযায়ী আপনাকে পৌঁছে দিব। আমি কোনদিন কিন্তু দেখতে পাবো না যে জোমাটোর যে পিছনে যে রয়েছে বসে যে আমাকে হচ্ছে পুরোপুরি মানে কন্ট্রোল করছে যে এখানে তুমি যাও, এখানে এটা দিবে, এখানে ওটা দিবে। সেটা কিন্তু আমি কখনোই কিন্তু দেখতে পারব না। কিংবা আমি জানবো না যে আমার কোম্পানির সিইও কে হয়তো এখন নিউজের মধ্যে আমরা দেখতে পারি। বাট আমরা জানিও না যে সেখানকার ম্যানেজার কে, ডাইরেক্টর কে রয়েছে কিচ্ছু জানি না। কোম্পানির সাথে আমার কোনো সম্পর্ক নেই। শুধুমাত্র আমার কাছে অর্ডার আসবে, অর্ডার দিব, পয়সা নিব। বাস এতটুকুই বিষয় রয়েছে। এই ইকোনমির কালচারটা কিন্তু দেশের মধ্যে খুব পরিমাণে কিন্তু প্রচলন হচ্ছে। এবার আমরা এর পজিটিভ এবং নেগেটিভ দিকগুলোতে আসবো। যদি পজিটিভ দিক বলা হয়ে থাকে সেক্ষেত্রে পজিটিভ দিক কিন্তু হাতে গোনা মাত্র রয়েছে কিংবা আপনি খুঁজেও পাবেন না যে এর পজিটিভ দিক কি রয়েছে। পজিটিভ দিক গোনাতে গেলে একটা দিক আমরা কিন্তু লক্ষ্য করতে পারি সেটা হচ্ছে ভারত যেহেতু অনেক জনসংখ্যার দেশ, জনসংখ্যা এখানে বিস্ফোরণ রয়েছে। এত পরিমাণে জনসংখ্যা যেটাকে কন্ট্রোল করা যায় না। সুতরাং এখানে কিন্তু আনএমপ্লয়মেন্ট রেটটা কিন্তু অনেক বেশি। সুতরাং এই গিগ ওয়ার্কারের দ্বারা কিন্তু আমরা দেখতে পাই যে যারা গিগ ওয়ার্কারের আন্ডারে কাজ করে থাকে তারা কিন্তু পুরোপুরিভাবে কম পড়াশোনা জানে যারা তারা সেখানে যায়, কাজ করে এবং অল্প সময়ের মধ্যে টাকা অর্জন করে থাকে। এর বেশি কিন্তু আমি কোনো এর সুবিধা দেখি না। বাট যদি এর অসুবিধা কিংবা নেগেটিভ দিকগুলো যদি আমাদেরকে দেখানো দরকার হয়ে থাকে, সেক্ষেত্রে আমরা কিন্তু দেখতে পারি যে এর পিছনে অনেক কিন্তু নেগেটিভ দিক রয়েছে। আপনি যদি ভালো করে লক্ষ্য করেন গিগ ইকোনমি বা গিগ ওয়ার্কার যারা রয়েছে তাদের উপর একটা প্রেশার থাকে সেটা হচ্ছে টাইমের। প্রত্যেকটা যে স্টার্টআপ রয়েছে সেটা গিগ ইকোনমির আন্ডারে রয়েছে সুইগি হোক, জোমাটো হোক, যেকোনো ইনস্টামার্ট সেখানে বলা হয়ে থাকে যে আপনাকে ৩০ মিনিটের মধ্যে কিন্তু ডেলিভারি করে দেওয়া হবে। ব্লিঙ্কিট, জেপ্টো এরা বলে ১০ মিনিটে আপনাকে ডেলিভারি করতে হবে। তো সেক্ষেত্রে দেখা যায় যে আমাকে স্পিড মেইনটেইন করতে হয়। স্পিড মেইনটেইন করতে গেলে আমাকে দ্রুততার সাথে কাজ করতে হবে। সুতরাং এখানে কিন্তু কোয়ান্টিটির থেকেও কিন্তু বেসিক্যালি কোয়ালিটির দিকে কিন্তু কম প্রেফারেন্স করা হয়। সেখানে কোয়ান্টিটি দেখা হয় যে আপনি কত দ্রুত কাজটা করে দিতে পারছেন। আপনি যত দ্রুত কাজটা করে দিতে পারবেন আপনাকে কিন্তু তত ইনসেনটিভ দেওয়া হবে। সরি। এরপরে যদি আমি লক্ষ্য করে থাকি যে আরেকটা খারাপ দিক সেটা হচ্ছে স্পিড যখন আমাকে মেইনটেইন করতে হবে সুতরাং আমি কিস দ্বারা আপনাকে সাপ্লাই দিই? গাড়ির দ্বারাই সাপ্লাই দিই বাইকে করে। ওকে? সেক্ষেত্রে আমাকে স্পিডে বাইক চালাতে হবে। এবার স্পিডে বাইক চালাতে গিয়ে যদি আমার অ্যাক্সিডেন্ট হয়ে থাকে সেখানে কিন্তু আমি কোনো ইন্সুরেন্স পাবো না। কোম্পানি কিন্তু কোনো প্রকার ইন্সুরেন্স কিন্তু আমাদেরকে দেয় না, কোনোদিন সাহায্যও করবে না। ওকে? এটা আমার ক্ষেত্রে বলছি না, আমি কখনো এগুলোতে কাজ করিনি। বাট যারা করে থাকে তাদের এটা কোম্পানির পলিসি রয়েছে যে আপনার সাথে শুধুমাত্র লেনদেনেরই কোম্পানির একটা মানে ফর্মুলা রয়েছে। এরপরে দেখা যাবে যে আপনি যখনকার বেসিক্যালি কাজ ছেড়ে দিবেন, ওকে? কাজ ছেড়ে দেওয়ার সময় কিন্তু আপনাকে কোনো টাকা দেওয়া হবে না। অর্থাৎ গিগ ইকোনমির দ্বারা আপনি ইকোনমিটাকে বুস্ট করা হচ্ছে যে সহজেই আপনি কাজ পাচ্ছেন, যখন ইচ্ছা তখন ছেড়ে দিচ্ছেন, যখন ইচ্ছা তখন কাজ করছেন। সেক্ষেত্রে দেখা যায় যে অল্প সময়ে আপনি বেশি টাকা কামাই করতে পারেন। এখনো পর্যন্ত তো অত টাকাও কামাই করা যায় না। আমি এখনো পর্যন্ত কাউকে শুনিনি যে সে প্রচুর পরিমাণে টাকা কামাই করে ফেলেছে। যে মানে ডেলিভারি পার্টনার হয়ে। এরপরে একটা জিনিস আছে যেটা যে আগে আমাদের দেশে কিন্তু একটা পার্মানেন্ট জবের একটা পেজ ছিল। ওকে? যেখানে আমরা দেখতে পারতাম যে কেউ পার্মানেন্ট জব করছে, পার্মানেন্ট জব করার পরে তার এত টাকা মাসে আসে, সে শান্তিতে মানে মেন্টাল পিস ছিল একটা। বাট গিগ ইকোনমিতে একটা সমস্যা রয়েছে। আপনি যতক্ষণ কাজ করবেন ততক্ষণই আপনার ভ্যালু রয়েছে। আপনি কাজ ছেড়ে দিলেন কোনো সমস্যা নেই। আপনার কোনো ভ্যালু নেই। কোম্পানি আপনার সাথে কোনো সম্পর্ক রাখবে না। অ্যাপ যতক্ষণ আপনার চালু আছে, অ্যাপে আপনি যতক্ষণ রেডি রয়েছেন ডেলিভারি করার জন্য ততক্ষণই কোম্পানির সাথে আপনার সম্পর্ক রয়েছে। এরপরে কিন্তু আর কোনো সম্পর্ক নেই। সুতরাং এখানে একটা মেন্টাল পিসের জায়গা কিন্তু সরে যাচ্ছে। কিন্তু ভারতের মতো দেশে যেখানে প্রচুর পরিমাণে অর্থব্যবস্থা খারাপ রয়েছে, যেখানে আনএমপ্লয়মেন্ট এর অনেক বেশি রয়েছে, এমপ্লয়মেন্ট তো আমরা কোনোদিন খুঁজে পাচ্ছি না। সেখানে গিগ ইকোনমি একটা শুধুমাত্র স্বস্তি প্রদান করে। কিন্তু আমরা যেখানে ভারত সরকারের উচিত যে ইয়ং মাইন্ড যারা রয়েছে তাদের যাতে তারা নতুন ইনোভেশন এর দিকে যাতে ধ্যান দিতে পারে, সেটা কিন্তু বর্তমানে হচ্ছে না। তার পরিবর্তে ইয়ং জেনারেশন যারা রয়েছে তারা কোথায় চলে যাচ্ছে? তারা চলে যাচ্ছে গিগ ওয়ার্কার রূপে বিভিন্ন কোম্পানিগুলোতে ডেলিভারি বয়ের কাজ করার জন্য। এই জিনিসটা ধীরে, ধীরে খুব জায়গায় বৃদ্ধি পাবে। সেটা বর্তমানে আমরা শিক্ষা প্রতিষ্ঠানেও দেখছি। কোনো রাজ্যেই কিন্তু শিক্ষক নিয়োগ হচ্ছে না। শুধুমাত্র কনটেক্সচুয়ালি কিন্তু শিক্ষক রাখা হচ্ছে। কারণ একজন যদি পার্মানেন্ট শিক্ষক রাখতে হয় তাকে প্রতি মাসে বেতন দিতে হবে, প্রচুর ভালো পরিমাণে বেতন দিতে হবে। এছাড়াও প্রতিবার তাকে ডিএ বৃদ্ধি করতে হবে এবং যখন সে রিটায়ারমেন্ট নিবে তখন তাকে কিন্তু একটা রিটায়ারমেন্ট মানিও দিতে হবে। সুতরাং আমাদের দেশের যে ইকোনমিটা দ্রুত পরিমাণে বৃদ্ধি পাচ্ছে, সেটা যাচ্ছে হচ্ছে গিগ ইকোনমির দিক থেকে। সুতরাং আমাদের সতর্ক থাকতে হবে, সাবধান থাকতে হবে এবং যেভাবে ইকোনমি এগোচ্ছে সেইভাবে কিন্তু আমাদেরকে প্ল্যানিং করতে হবে।